আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2025 ও 26 ব্যাচের শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ওভারঅল প্রত্যেক কলেজেই হাফ ইয়ারলি পরীক্ষা বা ইয়ার ফাইনাল পরীক্ষা সবাই শেষ হয়েছে। তোমাদের হয়তো সামনের বছর এই সময় থেকে কোচিং শুরু হবে। অনেকের বায়োলজি সাবজেক্টটা নিয়ে অনেক ভীতি আছে। আমরা এই অল্প সময়ের ভিতরে বায়োলজিটাকে একটু রিভিশন দেওয়ার চেষ্টা করব। আমরা আজকে আমাদের বায়োলজির যে কোষের গঠন, এই কোষের গঠনের প্রথম অংশটুকু অর্থাৎ প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির অংশটুকু আমরা পড়ে ফেলব। ঠিক আছে? তোমরা সবাই ক্লাসটা বন্ধুদেরকে একটু শেয়ার দিবা এবং সবাই নিজেদের যে গ্রুপগুলান আছে এই গ্রুপগুলানতে একটু সবাই ভিডিওটাকে একটু শেয়ার করে দিবা। ঠিক আছে? তাহলে দেখো আমরা আমাদের ক্লাসের আজকের প্রথম টপিক হচ্ছে কোষের গঠন, তাই না? এই কোষের গঠন সম্পর্কে তোমাকে জানতে গেলে প্রথমেই জানতে হয় যে কোষ কাকে বলে। কোষ বলতে তুমি কি বুঝো? পরীক্ষায় কিন্তু ক দাগের প্রশ্নে, এইচএসসি তে ক দাগের প্রশ্নে কিন্তু কোষের গঠনটা খুবই আসে। ঠিক আছে? আমরা জানি কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক। এটা প্রত্যেকেই আমরা জানি, তাই না? যে জীবদেহের গঠন ও কাজের একককে বলা হয়ে থাকে কোষ। এখন এই কোষ আসলে প্রথম কোথা থেকে সৃষ্টি হলো, কিভাবে আসলো, এটা পরীক্ষায় কিন্তু এমসিকিউ আকারে প্রত্যেক পরীক্ষায় কিন্তু আসে। ইয়ার ফাইনাল বলো, হাফ ইয়ারলি বলো বা টেস্ট পরীক্ষা বলো বা এইচএসসি তে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু আসে। তোমরা যারা নতুন এইচএসসি 2026 অনেকেই বায়োলজি কিভাবে পড়তে হয় এটা নিয়ে অনেক কনফিউশনে আছো। অনেকে অনেক কোর্স কিনছো বা অনেকেই বায়োলজিতে অনেক বেশি হাইপার হয়ে গেছো। তোমাদের জন্য আসলে এই আমাদের এই ফ্রি কোর্সটা লঞ্চ করা আর কি। ঠিক আছে? তাহলে দেখো আমরা জানলাম যে জীবদেহের গঠন এবং কাজের একককে বলা হয় থাকে কোষ, অর্থাৎ জীবদেহের ভিতরে সকল কার্যাবলী সম্পন্ন করার জন্য যে গঠনগত একক আছে তাকে আমরা বলি কোষ। এখন এই কোষের কিন্তু একদিনে আবিষ্কার হয় না, তাই না? কোষের আবিষ্কার একজন বিজ্ঞানী করছেন, তাই না? প্রত্যেকটা জিনিসের আবিষ্কার কিন্তু কোনো না কোনো বিজ্ঞানীর হাত দিয়েই হয়েছে। এখন একজন বিজ্ঞানী ছিলেন, ওনার নাম রবার্ট হুক। ওনার নাম কি? রবার্ট হুক। এই রবার্ট হুক ইনি ছিলেন লন্ডনের রয়্যাল যে সোসাইটি আছে, অর্থাৎ যেখানে আমরা প্রত্যেকটা গবেষণাপত্র যেখানে জমা দেওয়া হয় ওইটাকে আমরা বলি লন্ডনের রয়্যাল সোসাইটি। উনি লন্ডনের রয়্যাল সোসাইটির একজন রক্ষক নিযুক্ত ছিলেন। এখন ওই রয়্যাল সোসাইটিতে বাৎসরিক সভা হইতো। ওই বাৎসরিক বা মাসিক সভায় উনি ওনার নিজের কোনো আবিষ্কার দেখানোর জন্য উনি নিজে একটা গবেষণা শুরু করেন। কি গবেষণা করেন? উনি একটা কাঠের টুকরাকে একটা মাইক্রোস্কোপের তলায় দেখেন এবং উনি ওই মাইক্রোস্কোপের তলায় কাঠের টুকরাগুলো ঠিক এরকম কিছু কিছু সদৃশ্য অংশ দেখতে পান। এরকম সদৃশ্য কিছু কিছু অংশ যেটাকে আমরা বেনজিনের মতো দেখি। ঠিক আছে? এরকম কিছু কিছু সদৃশ্য উনি অঙ্গ দেখতে পান, যেগুলোকে উনি নাম দেন সেল। ঠিক আছে? তাহলে সেল শব্দটার আবিষ্কারকের নাম হচ্ছে বিজ্ঞানী রবার্ট হুক। উনি কিন্তু এটাকে না বুঝে না জেনে জাস্ট সেল বলে দিয়েছিলেন। ঠিক আছে? পরবর্তীকালে উনি আসলে যেটা দেখছিলেন এটা ছিল কিন্তু মাত্র কি, এটা হচ্ছে কোষের জড় প্রাচীর। ঠিক আছে? তাহলে রবার্ট হুক যেটা আবিষ্কার করছিলেন আসলে ওইটাকে বলা হয় থাকে কোষের জড় প্রাচীর। ওইটাকে কিন্তু কখনোই তুমি কোষ বলতে পারো না, কারণ একটা কোষ তৈরি হয় সজীব এবং জড় উভয় উপাদানের সমন্বয়ে। কিন্তু উনি জাস্ট শুধু দেখছিলেন কোনটা? জড় কোষ প্রাচীরটাই দেখছিলেন। ঠিক আছে? সেল শব্দের অর্থ হচ্ছে কুঠুরি বা প্রকোষ্ঠ। ঠিক আছে? এটা মনে রাখবা। তাহলে উনি যেটা দেখছিলেন আসলে উনি ওইটা দেখছিলেন হচ্ছে কুঠুরি বা প্রকোষ্ঠ। একটা কোষের ভিতরে যে মৃত যে কোষ প্রাচীরটা থাকে, যেটা দেখতে কিছুটা সন্ন্যাসী বা পাদ্রীদের যে থাকা ছোট ছোট সেল বা কুঠুরি থাকে ওই রকম দেখতে। ঠিক আছে? উনি ওটাকে নাম দেন সেল। ঠিক আছে? পরবর্তীকালে বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক, এখন উনি যে এই রবার্ট হুক উনি যে তার আবিষ্কার করে গেছেন, এই আবিষ্কারটা ওনার এক নিজের যে লেখা একটা বই ছিল ওই বইতে উনি লিপিবদ্ধ করে গেছেন। ঠিক আছে? এই বইটার নাম পরীক্ষায় মাঝে মাঝে আসে যে রবার্ট হুকের গ্রন্থের নাম কি। রবার্ট হুক যে গ্রন্থে ওনার ওই তথ্যগুলোকে লিপিবদ্ধ করে রেখেছিলেন ওই গ্রন্থের নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। ঠিক আছে? মাইক্রোগ্রাফিয়া। এই মাইক্রোগ্রাফিয়া নামক গ্রন্থে ওনার যতগুলো তথ্য ছিল সব তথ্যগুলোই কিন্তু এই মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে উনি লিপিবদ্ধ করে গেছেন। ঠিক আছে? তাহলে রবার্ট হুক দেখছিলেন জলকোষ প্রাচীর। ঠিক আছে? এবং উনি যে ওনার তথ্যগুলোকে লিপিবদ্ধ করছিলেন কোথায়? মাইক্রোগ্রাফিয়া নামক গ্রন্থে। এবং উনি প্রথম সেল শব্দ বা কোষ শব্দের আবিষ্কারক বা প্রবর্তক। ঠিক আছে? সেল শব্দের অর্থ কুঠুরি বা প্রকোষ্ঠ। এটা একটু মাথায় রাখবেন। এখন দেখো রবার্ট হুকের পরবর্তীকালে ওনার নামের সাথে মিল সম্পন্ন আরেকজন বিজ্ঞানী লিউয়েনহুক। ঠিক আছে? এই লিউয়েনহুক নামক একজন বিজ্ঞানী সর্বপ্রথম কোষের ভিতরে সজীব অঙ্গ সহ একটা কোষকে পর্যবেক্ষণ করেন। ঠিক আছে? এই সজীব কোষের আবিষ্কারক তাহলে মনে রাখবা
লিওয়েনহুক। তাহলে জীবিত কোষের আবিষ্কারকের নাম কি? জীবিত কোষের আবিষ্কারক। জীবিত কোষের আবিষ্কারকের নাম অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? এই লিওয়েনহুককে যেহেতু উনি কোষ সহ সবকিছু সহ কোষকে আবিষ্কার করছেন, তারপরেও কিন্তু এই রবার্ট হুক যেহেতু কোষ নিয়ে সর্বপ্রথম আলোচনা শুরু করছেন, এই জন্য এনাকে বলা হয় থাকে কোষবিদ্যার জনক। ঠিক আছে? আমাদের প্রথমত কোষ নিয়ে প্রথম যে টপিক আলোচনার তার শুরুর যে অংশটুকু আছে, জাস্ট শুরুতেই আমাকে কোষ সম্পর্কে ধারণাটা দিতে হবে। ঠিক আছে? যে কোষ কি, কোষ কে আবিষ্কার করছে, কিভাবে কোষটা আসছে, এটা তোমাকে একটু জানতে হবে। এরপর দেখো আমাদের যে কোষগুলো আছে, এই কোষের কিন্তু অনেক বিজ্ঞানী অনেক সংজ্ঞা দিয়েছেন। ঠিক আছে? এক একজন বিজ্ঞানী এক এক রকমের সংজ্ঞা দিয়ে দিয়েছেন। এই সংজ্ঞা কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে আসে। ঠিক আছে? সবথেকে বেশি যে সংজ্ঞাটা পরীক্ষায় আসে, ইন্টার পরীক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে সংজ্ঞাটা, সেটা হচ্ছে লোই এবং সিকেভিজের মধ্যে কোষ কাকে বলে। অর্থাৎ বিজ্ঞানী লোই এবং সিকেভিজ এনারা দুজন কি করছেন, এনারা দুইজন এক কোষের একটা নির্দিষ্ট সংজ্ঞা দিয়ে গেছেন। ওনারা বলছেন কোষ হচ্ছে একটা ক্রিয়াকলাপের একক। ঠিক আছে? তাহলে কোষ কি? কোষ হচ্ছে ক্রিয়াকলাপের একক। ক্রিয়াকলাপের একক যা একটা বৈষম্য ভেদ্য পদ্ধতি দ্বারা আবৃত। বৈষম্য ভেদ্য পদ্ধতি দ্বারা আবৃত এবং যারা নিজের প্রতিরূপ নিজেই সৃষ্টি করতে পারে, অন্য কারোর সহযোগিতা ছাড়া। ঠিক আছে? তাহলে মনে রাখবা ক্রিয়াকলাপের একক কোষ হচ্ছে জীবের ক্রিয়াকলাপের একক, যা একটা বৈষম্যভেদ্য জীব দ্বারা আবৃত থাকে এবং যা অন্য কোন সজীব মাধ্যম ব্যতিরেকে, অন্য কোন সজীব মাধ্যম ব্যতিরেকে নিজের স্বপ্রজন্মের সক্ষম। এটাকে বলা হয় থাকে লোই এবং সিকেভিজের মধ্যে কোষের সংখ্যা। তাহলে কোষ হচ্ছে কি? জীবের ক্রিয়াকলাপের একক, যা একটা বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত থাকে এবং যা অন্য কোন সজীব মাধ্যম ব্যতিরেকে নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে। এই সংজ্ঞাটা বিজ্ঞানী লোই এবং সিকেভিজ এনারা দুজন দিয়ে গেছেন। ঠিক আছে? লোই ও সিকেভিজ, এটা মাথায় রাখবা। ঠিক আছে? তাহলে বিজ্ঞানী লোই এবং সিকেভিজের মধ্যে কোষের সংখ্যাটা খুব পরীক্ষায় আসে। দেখবা যে কদাকের প্রশ্নে তোমার ডিরেক্ট দিয়ে দিয়েছে লোই এবং সিকেভিজের মধ্যে কোষ কাকে বলে। এবং আরো দুই তিনজন বিজ্ঞানী কিন্তু কোষের সংজ্ঞা দিয়ে গেছেন। এটা খুব একটা পরীক্ষায় আসেও না, ইন্টারের জন্য এতটা ইম্পর্টেন্টও না, কোনো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট না। ঠিক আছে? অর্থাৎ আমার দেহের ভিতরে যতগুলো ক্রিয়াকর্ম সংঘটিত হয় সবকিছুর জন্য কি দরকার? এই কোষ দরকার। কোষ যদি না থাকে তাহলে দেহের ভিতরে কিন্তু কোনো ক্রিয়াকর্ম সংঘটিত হতে পারে না। এখন আসি কিভাবে আমার প্রথম কোষের সৃষ্টি হয়। অর্থাৎ আমাদের যে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, আদি কোষ, প্রকৃত কোষ, এগুলো আমাদের প্রথম কোথা থেকে সৃষ্টি হয়েছে এটা তোমাকে জানতে হবে। দেখো প্রথম কোষের সৃষ্টি হওয়ার আগে প্রথমত এই কোষগুলো তৈরি হয়েছে কোথা থেকে, এটার সোর্স সম্পর্কে জানতে হবে। মনে রাখবা কোষের উৎপত্তি সর্বপ্রথম হয় জড়বস্তু থেকে। ঠিক আছে? কোথা থেকে হয়? জড়বস্তু থেকে। তাহলে কোষের উৎপত্তি হয় কোথা থেকে? জড়বস্তু থেকে। ঠিক আছে? জড়বস্তু থেকে কোষের উৎপত্তি হয়। কিভাবে? আমাদের যখন বায়ুমণ্ডলে নাইট্রোজেন বায়ুমণ্ডলে যখন আমাদের বজ্রপাত হয়, যেটাকে আমরা লাইটেনিং বলি। ঠিক আছে? যখন দুটো মেঘের ভিতরে সংঘর্ষ হয় তখন ওই প্রক্রিয়াটার নাম লাইটেনিং। এই লাইটেনিং এর কারণে ওইখানে কিছু গ্যাসের উৎপত্তি হয়। যেমন কি? মিথেন গ্যাসের উৎপত্তি হয়, অ্যামোনিয়া গ্যাসের উৎপত্তি হয়, হাইড্রোজেন গ্যাসের উৎপত্তি হয়, নাইট্রোজেন গ্যাসের উৎপত্তি, এরকম কিছু গ্যাসের উৎপত্তি হয়। ঠিক আছে? এই গ্যাসগুলো যখন মিলিত হয়, একটার সাথে আরেকটা, তখন তারা নিউক্লিক অ্যাসিড তৈরি করে। ঠিক আছে? এরা মিলিত হয়ে কি তৈরি করে? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড। এই যে নিউক্লিক অ্যাসিড গুলো, এই নিউক্লিক অ্যাসিড আমরা জানি ডিএনএ এবং আরএনএ, কিন্তু প্রকৃতিতে সর্বপ্রথম যে কোষটা আবিষ্কৃত হয়, অর্থাৎ প্রথম কোষের যে সৃষ্টি হয়, এই কোষটা কিন্তু ছিল আদি কোষ। ঠিক আছে? তাহলে সর্বপ্রথম সৃষ্ট কোষ, এর প্রকৃতিটা কেমন ছিল? আদিকোষী। এটা একটু মাথায় রাখবে। তাহলে সর্বপ্রথম যে কোষটা সৃষ্টি হয় ওই কোষটা ছিল কিন্তু আদিকোষী। কোথা থেকে সৃষ্টি হয়েছিল? নিউক্লিক অ্যাসিড থেকে। মূলত যদি তোমাকে কেউ প্রশ্ন করে তাহলে মনে রাখবে এটা আরএনএ থেকে সৃষ্টি হয়।
এটা একটু মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে সর্বপ্রথম যে আদিকোষটা সৃষ্টি হয় এটা কোথা থেকে সৃষ্টি হয়? আরএনএ থেকে। এই আরএনএ বা নিউক্লিক অ্যাসিডটা কোথা থেকে সৃষ্টি হয়? এই গ্যাসগুলোর মাধ্যমে, ঠিক আছে? এবং এই গ্যাসগুলো আসলে কোথা থেকে সৃষ্টি হয়? যখন বায়ুমণ্ডলে বজ্রপাত হয়, যেটাকে আমরা লাইটেনিং বলি, ঠিক আছে? এই লাইটেনিং এর কারণে এই গ্যাসগুলো সৃষ্টি হয়েছে। এই গ্যাসগুলো মিলিত হয়ে নিউক্লিক অ্যাসিড সৃষ্টি করছে। এই নিউক্লিক অ্যাসিড মূলত এই আরএনএটা এই আদিকোষকে সৃষ্টি করছে। এটা বুঝতে পারছো? এখন দেখো এই আদিকোষী জীবের কিভাবে আদিকোষ থেকে প্রকৃত কোষে আসলো, প্রকৃত কোষ থেকে কিভাবে আমার উদ্ভিদ বা প্রাণী কোষ তৈরি হলো, এটাই তো তোমাকে জানতে হবে, তাই না? তাহলে এখন আমরা কিভাবে একটা প্রকৃত কোষ তৈরি হয় এটা জানতে হবে, অর্থাৎ আদিকোষ থেকে কিভাবে একটা প্রকৃত কোষ তৈরি হয় এটা তোমাকে জানতে হবে। দেখো প্রকৃত কোষ তৈরি হতে গেলে আমরা তো জানি আদিকোষে কোনো নিউক্লিয়াস নাই, কোনো অঙ্গাণু নাই, কিছুই নাই, তাই না? এখন এই ডিএনএ এবং আরএনএ ছাড়া কিন্তু ওর দেহের ভিতরে আর কোনো কিছুই নাই, রাইবোজোম আর ডিএনএ আরএনএ এর ব্যতীত আর আদিকোষের ভিতরে কিছু নাই। এখন এই আরএনএ বা ডিএনএ এর সাথে যখন এই নিউক্লিয়াসটা যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? মনে করো আমি একটা পোশাক খাইছি, এটা মনে করো আমার আদিকোষ। এই আদিকোষের ভিতরে যখন এই ডিএনএ আরএনএ সহ একটা নিউক্লিয়াস তৈরি হয়ে যাবে, মনে করো আমি সেই নিউক্লিয়াস আঁকা দিলাম, এটা মনে করো আমার সেই নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা যখন এই ডিএনএ আরএনএ সহ এই নিউক্লিয়াসটাকে তখন আমরা বলবো প্রকৃত কোষ, ঠিক আছে? অর্থাৎ এই কোষের বাইরে আবরণী বেষ্টিত, আবরণী ঝিল্লি, কোষ প্রাচীর, কোষ ঝিল্লি সবকিছু দিয়ে যখন একটা নতুন কোষ তৈরি হবে নিউক্লিয়াস সহ, এই কোষটা তখন নাম হয়ে যাবে, যেহেতু এখানে নিউক্লিয়াসটা আছে এজন্য এই কোষটার নাম হচ্ছে কি কোষ? প্রকৃত কোষ। তাহলে প্রথম তৈরি হলো কোন কোষ? প্রথম তৈরি হলো আদিকোষ। আদিকোষ থেকে তৈরি হলো কোন কোষ? প্রকৃত কোষ, ঠিক আছে? তাহলে প্রকৃত কোষ কিভাবে তৈরি হলো? আদিকোষের ভিতরে যখন নিউক্লিয়াস সহ অন্যান্য সকল অঙ্গাণু উপস্থিত হয়েছে তখন তার নাম হয়ে গেছে প্রকৃত কোষ, ঠিক আছে? এখন এই প্রকৃত কোষ থেকে এবার তৈরি হবে, প্রথমে তৈরি হবে প্রাণী কোষ, প্রথমে তৈরি হয় প্রাণী কোষ এবং দ্বিতীয়ত তৈরি হয় উদ্ভিদ কোষ, ঠিক আছে? তাহলে মাথায় রাখবা, তাহলে সর্বপ্রথম কোন কোষের সৃষ্টি হয়? সর্বপ্রথম আদি কোষের সৃষ্টি হয়। আদি কোষ থেকে প্রকৃত কোষ, প্রকৃত কোষ থেকে প্রাণী কোষ, প্রাণী কোষ থেকে উদ্ভিদ কোষ। এখন আমরা আসি কিভাবে আমরা প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ তৈরি করব, অর্থাৎ কিভাবে সৃষ্টি হয়েছে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ। তুমি যদি দেখো এই যে নিউক্লিয়াসটা, অর্থাৎ নিউক্লিয়াস সহ এটা একটা প্রকৃত কোষ। এই প্রকৃত কোষে যদি কোনো বায়বীয় ব্যাকটেরিয়াম, এটা মনে করো একটা পোষক দেহ, এই পোষক দেহে যদি কোনো বায়বীয় ব্যাকটেরিয়াম প্রবেশ করাতে পারো, অর্থাৎ মনে করো আমি এখানে একটা ব্যাকটেরিয়া খাইছি, মনে করো আমি একটা ব্যাকটেরিয়া খাইছি, এই ব্যাকটেরিয়া এসে শুধু ডিএনএ ব্যতীত অন্য কোনো কিছু নাই। এই ব্যাকটেরিয়ামটা একটা বায়বীয় ব্যাকটেরিয়াম। কি ব্যাকটেরিয়াম? বায়বীয় ব্যাকটেরিয়াম। এই বায়বীয় ব্যাকটেরিয়ামটা যদি এই প্রকৃত কোষের দেহে ঢুকাতে পারো, তাহলে ওই প্রকৃত কোষের দেহে তখন একটা কি তৈরি হয়ে যাবে? মাইটোকন্ড্রিয়া তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটাকে যখন তুমি এর কোষের ভিতরে ঢুকাবা তখন এই দুটো মিলিত হয়ে একটা কি তৈরি করবে? একটা প্রকৃত কোষ তৈরি করবে এবং এই প্রকৃত কোষের ভিতরে নিউক্লিয়াস সহ অন্যান্য সবকিছুই থাকবে, সাথে একটা কি তৈরি করবে? ও এখানে ওর দেহের ভিতরে একটা মাইটোকন্ড্রিয়া তৈরি করে ফেলবে। আমি যদি এভাবে একটা মাইটোকন্ড্রিয়া পাই, তাহলে দেখো এভাবে একটা মাইটোকন্ড্রিয়া তৈরি করে ফেলবে, ঠিক আছে? যখনই ওই নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া তৈরি হয়ে যাবে তখন এই কোষটার নাম হয়ে যাবে একটা প্রাণী কোষ, ঠিক আছে? এটা মাথায় রাখবে। তাহলে দেখো আমার এইভাবেই মূলত প্রথম প্রাণী কোষের সৃষ্টি হয়। তাহলে আমরা জানলাম প্রথম সৃষ্টি হয় আদিকোষ, আদিকোষ থেকে প্রকৃত কোষ, প্রকৃত কোষের ভিতরে যখন কোনো বায়বীয় ব্যাকটেরিয়াম প্রবেশ করে, ওই বায়বীয় ব্যাকটেরিয়ামটা প্রবেশ করার সাথে সাথে ওখানে একটা কি তৈরি হয়ে যায়? মাইটোকন্ড্রিয়া। এটার নামই কিন্তু কি? মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? এই মাইটোকন্ড্রিয়া যখনই তৈরি হয়ে যাবে তখন ওই মাইটোকন্ড্রিয়া সহ ওই প্রকৃত কোষটাকে তখন আমরা বলি প্রাণী কোষ, ঠিক আছে? এখন এই প্রাণী কোষের সাথে আবার কিছু ব্যাকটেরিয়াম প্রবেশ করবে, করার ফলে ওখান থেকে একটা কি তৈরি হবে? উদ্ভিদ কোষ। তাহলে আগে প্রাণী কোষের সৃষ্টি হয়েছে, পরে উদ্ভিদ কোষের সৃষ্টি হয়েছে। এখন আমরা শিখি যে কিভাবে একটা প্রকৃত কোষ একটা প্রাণী কোষ থেকে কিভাবে একটা উদ্ভিদ কোষের জন্ম লাভ করতে পারে। এখন দেখো আমার এখানে কিন্তু মাইটোকন্ড্রিয়া আছে, নিউক্লিয়াস আছে, অন্যান্য অঙ্গাণুও আছে, তাই না? এখন এই নিউক্লিয়াস সহ এই মাইটোকন্ড্রিয়া এর ভিতরে যদি আরো একটা ব্যাকটেরিয়াম থাকে, ওই ব্যাকটেরিয়ামকে বলে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াম, ঠিক আছে? যদি আরো একটা ব্যাকটেরিয়া, মনে করো আমি এখানে আরো একটা ব্যাকটেরিয়া মাখাই নিয়েছি, এখানে আরো একটা ব্যাকটেরিয়া মাখাই নিয়েছি, মনে করো সেই ব্যাকটেরিয়ার দেহে ডিএনএ আছে, এই ব্যাকটেরিয়ামটাকে বলা হয় থাকে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াম। কি বলা হয়? ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াম। এই ফটোসিনথেটিক ব্যাকটেরিয়ামটা যখন কোনো প্রাণী কোষের দেহের ভিতরে প্রবেশ করবে তখন কিন্তু ওই প্রাণী কোষের দেহের ভিতরে আরো একটা অঙ্গাণু তৈরি করবে, ওই অঙ্গাণুটার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তাহলে আমি যদি এর দেহের ভিতরে এটাকে প্রবেশ করাই দিই তখন কিন্তু এখানে আরো একটা কি তৈরি করবে? অঙ্গাণু তৈরি হয়ে যাবে। এই আমার নিউক্লিয়াস, এই মনে করো আমার নিউক্লিয়াস, এই মনে করো আমার মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে আমার মাইটোকন্ড্রিয়া,
ঠিক আছে, এটা মাইটোকন্ড্রিয়া, এবং এখানে আরো একটা কি তৈরি হয়ে যাবে, ক্লোরোপ্লাস্ট তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তখনই এই কোষটার নাম হয়ে যাবে উদ্ভিদ কোষ। আমরা জানি ক্লোরোপ্লাস্ট কোন কোষের অনন্য বৈশিষ্ট্য, উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে দেখো এখানে এটার নাম ক্লোরোপ্লাস্ট, এটার নাম মাইটোকন্ড্রিয়া, এটার নাম নিউক্লিয়াস। ঠিক আছে, তখন এই কোষটার নাম হয়ে যাবে কি কোষ, তখন এই কোষটার নাম হয়ে যাবে উদ্ভিদ কোষ। ঠিক আছে, এইভাবেই মূলত আমাদের এই উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, প্রকৃত কোষ, আদি কোষ, এই কোষগুলো সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এইটা মাথায় রাখবে। এখন দেখো এই উদ্ভিদ কোষের বা প্রাণী কোষের ভিতরে এই যে ক্লোরোপ্লাস্ট এবং এই যে মাইটোকন্ড্রিয়া, এরা দুজন কি হয়েছে, একজন আরেকজনের থেকে সৃষ্টি হয়েছে কিন্তু, তাই না? বিজ্ঞানীগণ এদেরকে একটা অন্যান্য না বলে এদেরকে বায়বীয় ব্যাকটেরিয়াম বলেই সবথেকে বেশি মানে পরিচয় করায় দেন। ঠিক আছে, এখন এই দুটো বায়বীয় ব্যাকটেরিয়ামটা একজন আরেকজনের কাজে যেহেতু সহায়তা করে, এই জন্য এদেরকে বলা থাকে এন্ডোসিম্বায়ন্ট। এবং যে প্রক্রিয়ায় একটা প্রাণী কোষ থেকে একটা উদ্ভিদ কোষের সৃষ্টি হয়েছে, এই প্রক্রিয়াটাকে বলা হয় থাকে এন্ডোসিম্বায়োসিস। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু আসে যে কাকে এন্ডোসিম্বায়ন্ট বলবা, কাকে এন্ডোসিম্বায়োসিস বলবা। ঠিক আছে, এটা মাথায় রাখবা। তাহলে আমার প্রথম কিভাবে কোষের সৃষ্টি হলো এটা কিন্তু অলরেডি আমার জানা হয়ে গেল। এরপরে দেখো আমাকে জানতে হবে কোষের আকার এবং আয়তন সম্পর্কে, অর্থাৎ আমাদের উদ্ভিদ বা উদ্ভিদ দেহে বা প্রাণী দেহে সবথেকে বড় কোষের নাম কি, তারপরে আমাদের মানব দেহে সবথেকে বড় কোষের নাম কি, পৃথিবীর সবথেকে বড় কোষের নাম কি, পৃথিবীর সবথেকে ছোট কোষের নাম কি, এই সম্পর্কে তোমাকে একটু জানতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আসে হচ্ছে সবথেকে পৃথিবীর সবথেকে ছোট কোষের নাম কি, এটা একটু জানতে হবে। পৃথিবীর সবথেকে ছোট কোষ, পৃথিবীর সবথেকে ছোট কোষকে বলা হয় থাকে মাইকোপ্লাজমা। ঠিক আছে, মাথায় রাখবা মাইকোপ্লাজমা এক ধরনের নিউমোনিয়ার মতো এক ধরনের জীবাণু। ঠিক আছে, তাহলে পৃথিবীর সবথেকে ছোট কোষের নাম কোনটা, মাইকোপ্লাজমা, এটা মাথায় রাখবা, মাইকোপ্লাজমা। এই মাইকোপ্লাজমাকে আমরা বলি পিপিএলও, প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, অর্থাৎ নিউমোনিয়ার মতো দেখতে একটা জীবাণুকে বলা হয় থাকে মাইকোপ্লাজমা। ঠিক আছে, এই মাইকোপ্লাজমা হচ্ছে কি পৃথিবীর সবথেকে ছোট কোষের নাম। ঠিক আছে, এখন আসি পৃথিবীর সবথেকে বড় কোষের নাম কি, পৃথিবীর সবথেকে বড় কোষের নাম হচ্ছে উট পাখির ডিম। ঠিক আছে, তাহলে পৃথিবীর সবথেকে ছোট কোষের নামই হচ্ছে মাইকোপ্লাজমা, এবং পৃথিবীর সবথেকে বড় কোষের নাম হচ্ছে উট পাখির ডিম। এটুকু তো আমরা জানি সবাই, ম্যাক্সিমাম মানুষ। এখন আসি মানুষের দেহের সবথেকে, অর্থাৎ মানব দেহের সবথেকে বড় কোষের নাম, মানবদেহের সবথেকে বড় কোষের নাম হচ্ছে ডিম্বাণু, এটা সবাই একটু মাথায় রাখবা। তাহলে মানবদেহের সবথেকে বড় কোষের নাম কি, ডিম্বাণু। ঠিক আছে, এখন আসি মানবদেহের সবথেকে ছোট কোষের নাম কি, এটাও তোমরা পারবা যে মানবদেহের সবথেকে ছোট কোষ। এখন এইটা নিয়ে অনেক জায়গায় অনেক কন্ট্রোভার্সি আছে। তোমরা দুইটা কোষই মনে রাখবা যে অনুচক্রিকা এবং শুক্রাণু, এরা দুইজনই কি মানবদেহের সবথেকে ক্ষুদ্রতম কোষ। ঠিক আছে, তাহলে শুক্রাণুও লেখা যাবে, আবার কি অনুচক্রিকাও লেখা যাবে। অনুচক্রিকা এবং শুক্রাণু দুইজনই কি মানবদেহের সবথেকে ক্ষুদ্রতম কোষ। এখন আসি মানবদেহের সবথেকে লম্বা কোষের নাম কি, অর্থাৎ যে কোষটা লম্বায় অনেক বেশি। ঠিক আছে, মানে মানবদেহের সবথেকে লম্বা কোষের নাম, এটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, সবথেকে লম্বা কোষের নাম মোটর নিউরন। ঠিক আছে, আমাদের যে নিউরন থাকে এটাকে বলা হয় থাকে মোটর নিউরন। এই মোটর নিউরনের দৈর্ঘ্য হচ্ছে 1.37 মিটার, এটা তো মাথায় রাখবা। ঠিক আছে, আমাদের দেহের সবথেকে লম্বা কোষের নামই হচ্ছে মোটর নিউরন। ঠিক আছে, এই মোটর নিউরনটা কত মিটার পর্যন্ত বিস্তৃত থাকে, 1.37 মিটার পর্যন্ত বিস্তৃত থাকে। এরপরে আসি মানবদেহের সবথেকে খাটো কোষের নাম কি, এটা তোমাদের বইতে নাই যে মানবদেহের সবথেকে খাটো কোষের নাম কি, অর্থাৎ লম্বায় কম সবথেকে কোষ কোনটা, এটার নাম হচ্ছে লিম্ফোসাইট, এটা বইতে এক জায়গায় লিখে রাখবা। ঠিক আছে, লিম্ফো, মানবদেহের সবথেকে খাটো কোষের নাম হচ্ছে লিম্ফোসাইট, বইয়ের এক জায়গায় সুন্দর করে লেখা রাখবা যে লিম্ফোসাইট, লিম্ফোসাইট। ঠিক আছে, এই তথ্যগুলো দেখবা তোমার যে কোনো পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় বলো বা একাডেমিকের যে কোনো পরীক্ষায় বলো, প্রত্যেকটা পরীক্ষায় যে কোনো না যে কোনো একটা পরীক্ষা কিন্তু দিয়ে দেয়। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা যে আমাদের সবথেকে বড় কোষের নাম কি, সবথেকে ছোট কোষের নাম কি, সবথেকে লম্বা কোষের নাম কি, খাটো কোষের নাম কি। এখন আসি আমরা জীববিজ্ঞানের যে শাখায় এই কোষের নিয়ে আলোচনা করি, অর্থাৎ কোষ নিয়ে সবথেকে বেশি আলোচনা করা হয়, ওই শাখাটাকে বলা হয় থাকে কোষবিদ্যা। তাহলে আমাকে জানতে হবে কোষবিদ্যা কাকে বলে। কোষবিদ্যা, এই কোষবিদ্যাকে ইংরেজিতে সাইটোলজি বলা হয় থাকে, সাইটোলজি। ঠিক আছে, সাইটোলজি
ইমিউনোলজি শব্দের অর্থ হচ্ছে কোষবিদ্যা, এবং জীববিজ্ঞানের যে শাখায় এই কোষের গঠন নিয়ে আলোচনা করা হয় ওইটাকে বলা হয় থাকে কোষবিদ্যা। এখন আমরা কিন্তু অলরেডি দুইজন বিজ্ঞানীর নাম পড়ে ফেলছি, একজনের নাম লিউয়েন হুক আর একজনের নাম রবার্ট হুক। এখন তোমাকে জানতে হবে কোষবিদ্যার জনক বলা হয় কাকে, এবং আধুনিক কোষবিদ্যার জনক বলে কাকে ডাকা হয়। মনে রাখবা, কোষবিদ্যার জনক বলা হয়, কোষবিদ্যার জনক বলে ডাকা হয় যিনি প্রথম কোষের আলোচনাটা সূচনা করছিলেন, যিনি কোষের আলোচনাটা সূচনা করছিলেন ওনার নাম রবার্ট হুক। তাহলে কোষবিদ্যার জনক বলে ডাকবা কাকে? রবার্ট হুককে। ঠিক আছে, তাহলে কোষবিদ্যার জনক বলে ডাকা হয় রবার্ট হুক। কিন্তু এখন তো আমরা বর্তমানে আধুনিক যুগের মানুষ, তাই না? এই আধুনিক যুগের মানুষ কি ওই আদিম যুগের ওই রবার্ট হুককে মেনে চলবে না? তাহলে আধুনিক কোষবিদ্যার জনক বলে কাকে ডাকা হয়? আধুনিক কোষবিদ্যার জনক বলা হয় তাকে কার্ল পি সাউসনকে, বা তোমরা সোয়ানসনও পড়তে পারবা বা সাউসনও পড়তে পারবা। ঠিক আছে, কার্ল পি সাউসন বা সোয়ানসনকে বলা হয় তাকে আধুনিক কোষবিদ্যার জনক। ঠিক আছে, তাহলে কোষবিদ্যা কাকে বলে এটাও কিন্তু পরীক্ষায় কোয়াটাগের জন্য খুব ইম্পর্টেন্ট যে কোষবিদ্যা আসলে কি। মনে রাখবা, জীববিজ্ঞানের যে শাখায় কোষ ও কোষের গঠন নিয়ে আলোচনা করা হয় ওই শাখাটাকে বলা হয় কোষবিদ্যা, যেটাকে আমরা ইংরেজিতে বলি সাইটোলজি। ঠিক আছে, এই কোষবিদ্যার সাধারণ জনক বলা হয় তাকে রবার্ট হুককে, এবং কোষবিদ্যার আধুনিক জনক বলা হয় তাকে কার্ল পি সোয়ানসন বা সাউসনকে। ঠিক আছে, একটু মাথায় রাখবেন। এখন আসলে কোষ তত্ত্ব আসলে কি? কোষ তত্ত্ব মানে হচ্ছে তিনজন ভিন্ন ভিন্ন বিজ্ঞানী ওনারা কি করছেন, ওই যে আমাদের চারজন বিজ্ঞানী যে চারটা সংজ্ঞা দিয়েছেন, লিউয়েন হুক, তাই না? বা তোমার হচ্ছে আরো যে তিন চারজন বিজ্ঞানী আছে ওনারা প্রত্যেকে একটা করে সংজ্ঞা দিয়ে গেছেন। এখন এই সংজ্ঞাগুলোকে লুইস কেবিজ ওনারা যে সংজ্ঞাগুলো দিয়ে গেছেন, এই বিজ্ঞানী তিন দেশের তিনজন ভিন্ন ভিন্ন বিজ্ঞানী এনারা কি করছেন, ওই কোষের ওই সংজ্ঞাগুলোকে একটা তত্ত্বের অধীনে ব্যাখ্যা করছেন। ওই তত্ত্বটাকে বলা হয় থাকে কোষ তত্ত্ব। ঠিক আছে, একজন বিজ্ঞানীর নাম স্লেইডেন, একজন বিজ্ঞানীর নাম ভার্সু, এবং আরেকজন বিজ্ঞানীর নাম থিওডর শোয়ান। এই তিনজন বিজ্ঞানী কি করছেন, কোষের ওই তত্ত্বগুলোকে অর্থাৎ সংজ্ঞাগুলোকে একটা তত্ত্বের অধীনে ব্যাখ্যা করছেন, যেটাকে আমরা বলে থাকি কোষ তত্ত্ব। কখনো কখনো যদি প্রশ্ন অনেক বেশি হার্ড করে ফেলে তখন দেখবা খ দাগের প্রশ্নে এই কোষ তত্ত্ব কাকে বলে, কোষ তত্ত্ব সম্পর্কে যতটুকু জানো লিখো, এরকম প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, সাধারণত কোষ তত্ত্ব নিয়ে জাস্ট শুধু ওই সংজ্ঞাগুলো লিখলেই হবে। কি কি সংজ্ঞা আছে? কোষ হচ্ছে জীবদের গঠন ও কাজের একক, মৌলিক গঠনগত এবং ভৌত একক, কোষ হচ্ছে জীবদেহের জিনগত এবং শারীরিক একক। এই কথাগুলো তোমাকে জাস্ট ঘুরাই পেঁচাই বারবার একই কথা লিখতে হবে, এটাকেই বলা হয় কোষ তত্ত্ব। দিছেন কে কে? তিনজন বিজ্ঞানী, একজনের নাম থিওডর শোয়ান, একজনের নাম ভার্সু, এবং একজনের নাম স্লেইডেন। এই তিনজন বিজ্ঞানী মূলত কোষ তত্ত্ব দিয়েছেন, এটা একটু মাথায় রাখবে। এখন আছে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে কোষের প্রকারভেদ, অর্থাৎ তুমি কোষকে প্রকারভেদ করবা, এটা কিন্তু খুবই পরীক্ষা আসে। ঠিক আছে, কোষের প্রকারভেদ অর্থাৎ কোষকে তুমি কিভাবে প্রকারভেদ করবা। কোষকে তুমি শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে দুই ভাগে ভাগ করতে পারো। ঠিক আছে, তাহলে কাজের ভিত্তিতে কোষ কত প্রকার? কাজের ভিত্তিতে কোষ দুই প্রকার, এটা মাথায় রাখো। কত প্রকার? দুই প্রকার। এখন আসি কি কি কোষ আছে কাজের উপরে ভিত্তি করে কোষকে তুমি কয় ভাগে ভাগ করতে পারো? দুই ভাবে, একটা হচ্ছে দেহ কোষ আর একটা হচ্ছে জনন কোষ। এটা সহজ ভাবে বুঝতে পারতেছো, যে সমস্ত কোষ জীবের দেহ গঠনে অংশ নেয় তাকে বলবা দেহ কোষ, এবং যে সমস্ত কোষ জীবের জননে অংশ নেয় তাকে বলবা জনন কোষ। ঠিক আছে, এখন এইটুকু তো সবাই জানো, কিন্তু পরীক্ষায় আসে যে এই দেহ কোষটা হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড। তাহলে দেহ কোষ কাকে বলে? এরা দেহ গঠনে অংশ নেয়। ঠিক আছে, তাহলে যে সমস্ত কোষ দেহ গঠনে অংশ নেয় সেই সমস্ত কোষকে বলা হয় তাকে দেহ কোষ, এবং এই দেহকোষগুলো সবাই থাকে হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির। ঠিক আছে, তাহলে দেহকোষ সবাই কি প্রকৃতির? ডিপ্লয়েড। ডিপ্লয়েড মানে যেখানে দুই সেট ক্রোমোজোম থাকে। ঠিক আছে, অর্থাৎ 2n সংখ্যক ক্রোমোজোম থাকে তাদেরকে বলা হয় থাকে ডিপ্লয়েড। ঠিক আছে, এখন এই দেহকোষটা সাধারণত কোন প্রকৃতিতে বিভাজিত হয়? যেহেতু ডিপ্লয়েড প্রকৃতির, তাহলে এখানে কি হবে? মিওসিস না মাইটোসিস হবে? মনে রাখবে এখানে সবসময় মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন হবে। ঠিক আছে, এইটুকু একটু মাথায় রাখবা যে দেহকোষটা দেহ গঠনের অংশ নয়, এরা হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির, এবং এই দেহকোষে বিভাজন হয় কোন প্রকারের বিভাজন? এটা হচ্ছে মাইটোসিস বিভাজন। এটা একটু মাথায় রাখবে, মাইটোসিস। তাহলে দেহকোষ সংখ্যায় বিভাজিত হয় কি পদ্ধতিতে? মাইটোসিসের মাধ্যমে। এখন কথা হচ্ছে এই দেহকোষ আসলে কি কি আছে? আমাদের দেহের ভিতরে যতগুলো কোষ আছে শুধু জননাঙ্গটা বাদে, ডিপ্লয়েড ডিম্বাণু এবং শুক্রাণু বাদে বাকি সকল কোষ হচ্ছে কি কোষ? এই দেহকোষ। একটা নিয়ে একটু কনফিউশন হয়ে যায় যে জনন যে মাতৃকোষটা, আমরা তো জনন কোষ জানি হচ্ছে কি, এরা হচ্ছে জনন কোষ, তাই না? অর্থাৎ ডিম্বাণু শুক্রাণু। কিন্তু জনন মাতৃকোষটা কি এটা একটু মনে রাখতে হবে। জনন মাতৃকোষ, মনে রাখবা মাতৃকোষ মানে হচ্ছে মা কোষ। এই মাতৃকোষটা বিভাজিত হয়ে, মনে রাখবা মাতৃকোষটা সবসময় ডিপ্লয়েড, এটা বিভাজিত হয়ে দুইটা জনন কোষের তৈরি করে। একটাকে বলা হয় তাকে ডিম্বাণু আর একটাকে বলা হয় তাকে
শুক্রাণু। এখন তো আমরা বুঝতে পারছি যে ডিম্বাণু, যেহেতু এই ডিম্বাণু শুক্রাণু তৈরি হয়েছে মাতৃকোষ থেকে, মাতৃকোষটা ছিল ডিপ্লয়েড, তাহলে এরা এক একটা হবে কি এন, এ হবে এন, অর্থাৎ জনন কোষগুলো হ্যাপ্লয়েড হলেও জনন মাতৃকোষটা কিন্তু ডিপ্লয়েড প্রকৃতির। আমরা জানি ডিপ্লয়েড প্রকৃতির কোষকে আমরা সব কি বলি, দেহকোষ। তাহলে জনন মাতৃকোষ এক প্রকারের কি কোষ, দেহকোষ। এটা কিন্তু মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে পরীক্ষার হলে যদি পরীক্ষায় আসে যে নিচের কোনটা দেহকোষের উদাহরণ নয়, জনন মাতৃকোষ যদি দেখো তাহলে কিন্তু এটা দাগানো যাবে না, ঠিক আছে? জনন মাতৃকোষ এক প্রকার কি কোষ, দেহকোষ। এখানেও কোন প্রকারের বিভাজন হবে, মাইটোসিস প্রকারের বিভাজন। বুঝতে পারছো? এটা মাথায় রাখবে, এটা সংখ্যায় বিভাজিত হবে মাইটোসিসের মাধ্যমে। এবং এই জনন মাতৃকোষে সাধারণত মিওসিস বিভাজনটা ঘটে। মিওসিসের মাধ্যমে কি হয়, একটা ডিপ্লয়েড থেকে দুইটা হ্যাপ্লয়েড শুক্রাণু তৈরি হয়। এটা একটু মাথায় রাখবে। এখন আসি হচ্ছে দেহকোষের পরে আছে জনন কোষ। অলরেডি আমি জনন কোষ দুইটা লিখে ফেলছি, দেখো একটার নাম ডিম্বাণু আর একটার নাম কি, শুক্রাণু। এই ডিম্বাণু এবং শুক্রাণুকে বলা হয় থাকে কি কোষ, জনন কোষ। এই জনন কোষের প্রকৃতিটা সবসময় কেমন হয়, হ্যাপ্লয়েড হয়। এটা একটু মাথায় রাখবে। এখন এই জনন কোষের প্রকৃতিতে সবসময় হ্যাপ্লয়েড হয়, কিন্তু একটা উদ্ভিদ প্রজাতি আছে, ওই উদ্ভিদের ডিম্বাণুটা হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির, ঠিক আছে? ওই ডিপ্লয়েড প্রকৃতির ডিম্বাণুটা তোমাকে মনে রাখতে হবে। ওই ডিম্বাণুটার নাম হচ্ছে পার্থেনাম, পার্থেনাম আর্জেন্টেটাম, আর্জেন্টেটাম। এই আর্জেন্টেটাম, পার্থেনাম আর্জেন্টেটাম, এই যে উদ্ভিদটা আছে এর ডিম্বাণুটা হচ্ছে কেমন, এর ডিম্বাণুটা ডিপ্লয়েড। আমরা তো সবাই জানি যে ডিম্বাণু সবসময় কি হয়, হ্যাপ্লয়েড, কিন্তু এই পার্থেনাম আর্জেন্টেটাম এর ডিম্বাণুটা সবসময় কি হয়, ডিপ্লয়েড হয়, ঠিক আছে? তাহলে একটা মাত্র জনন কোষ আমরা পাইলাম যে জনন কোষের প্রকৃতিটা কেমন, ডিপ্লয়েড, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবে। এরপরে আসে হচ্ছে নিউক্লিয়াস সংগঠনের উপর ভিত্তি করে কোষ কত প্রকার, ঠিক আছে? যে নিউক্লিয়াস কিভাবে, নিউক্লিয়াস আছে কি নাই এর উপর ভিত্তি করে কোষকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যে সমস্ত কোষে নিউক্লিয়াস সহ অন্যান্য সকল অঙ্গাণু উপস্থিত থাকবে তাকে বলা হচ্ছে প্রকৃত কোষ। আর যে সমস্ত কোষে নিউক্লিয়াস সহ অন্যান্য কোনো অঙ্গাণু উপস্থিত থাকবে না তাকে বলা হচ্ছে আদি কোষ। তাহলে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে, নিউক্লিয়াসের ভিত্তিতে কোষ কত প্রকার, দুই প্রকার। যে সমস্ত কোষে নিউক্লিয়াস সহ অন্যান্য সকল অঙ্গাণু উপস্থিত থাকবে তাকে বলবা প্রকৃত কোষী, এবং যে সমস্ত কোষে নিউক্লিয়াস সহ অন্যান্য সকল অঙ্গাণু যা যা দরকার উপস্থিত থাকবে না, অনুপস্থিত, তাকে বলবা হচ্ছে আদি কোষী, ঠিক আছে? তাহলে প্রথমে আসছে আদি কোষী, বা যেটাকে আমরা বলি প্রোক্যারিওটিক কোষ। আদি কোষী বা প্রোক্যারিওটিক। এখন আসি প্রোক্যারিওটিক বা আদিকোষী বলতে কি বোঝায়। মনে রাখবা প্রো মানে সবসময় আদি, তাহলে আদি প্রোক্যারিওটিক, ঠিক আছে? এই আদিকোষীদের ক্ষেত্রে কোনো ধরনের কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকবে না। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সুগঠিত কি নাই, নিউক্লিয়াস নাই। নিউক্লিয়াস তো নাই, ওই নিউক্লিয়াস সহ অন্যান্য কোনো অঙ্গাণু, নিউক্লিয়াস সহ অন্য কোনো অঙ্গাণু নেই। এখন এই যে অন্য কোনো অঙ্গাণু নেই এটা বললে কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। কেন? কারণ এর কিন্তু রাইবোজোমটা থাকে, ঠিক আছে? তাহলে এই আদি কোষের ক্ষেত্রে শুধুমাত্র কোন অঙ্গাণুটা উপস্থিত থাকবে, রাইবোজোমটা উপস্থিত থাকবে। এবং মাথায় রাখবা এদের যে রাইবোজোমটা থাকে ওই রাইবোজোমের প্রকৃতিটা হচ্ছে 70S। রাইবোজোমকে মূলত দুইটা প্রকারে ভাগ করা যায়, একটা 70S রাইবোজোম আর একটা 80S রাইবোজোম। এদের যে রাইবোজোমটা থাকবে ওই রাইবোজোমকে বলবা 70S রাইবোজোম, ঠিক আছে? তাহলে এই আদি কোষের শুধুমাত্র রাইবোজোম ব্যতীত অন্য কোনো অঙ্গাণু উপস্থিত নাই। এই রাইবোজোমটা কি প্রকৃতির, 70S প্রকৃতির। বুঝতে পারছো? এখন আসি এই যে আদি কোষগুলোতে এক ধরনের কোষ বিভাজন হয়, ওই কোষ বিভাজনকে বলা হয় থাকে দ্বিভাজন, বা যেটাকে আমরা বলি অ্যামাইটোসিস, ঠিক আছে? তাহলে এই আদি কোষের কোন ধরনের কোষ বিভাজন হয়, অ্যামাইটোসিস বা দ্বিভাজন, অর্থাৎ যে প্রক্রিয়ায় একটা কোষ থেকে সরাসরি দুইটা কোষের সৃষ্টি হয় কোন ধরনের কোনো জটিল মাধ্যম ছাড়া, তাকে বলা হয় দ্বিভাজন বা অ্যামাইটোসিস। তাহলে এদের কোষ বিভাজনটা দ্বিভাজন বা অ্যামাইটোসিস প্রক্রিয়া। এরপর আসি আরো যে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এদের যে শ্বসনটা হয় এই শ্বসনটাকে বলা হয় থাকে অবাত শ্বসন, অর্থাৎ এদের শ্বসন প্রক্রিয়ার সাথে অক্সিজেনটা লাগে না, তাহলে এদের শ্বসনটা কেমন হয়, অবাত শ্বসন। তাহলে আমার কিন্তু দুই তিনটা জানা হয়ে গেল। এরপর আসি এদের ক্ষেত্রে জানলাম আমরা নিউক্লিয়াসটা সুগঠিত না, শুধু রাইবোজোম থাকে কোন প্রকৃতির, 70S রাইবোজোম। এদের কোষ বিভাজনটা শুধুমাত্র দ্বিবিভাজন বা অ্যামাইটোসিস। তারপরে জানলাম এদের যে শ্বসনটা প্রক্রিয়া ঘটে এই শ্বসন প্রক্রিয়াটা হচ্ছে কোন প্রকৃতির, অবাত শ্বসন প্রক্রিয়া, ঠিক আছে? এরপরে আসতে হবে যে আমার এই আদিকোষী জীব প্রকৃতিতে কি কি আছে, ঠিক আছে? আদিকোষী জীব কি আছে তার আগে একটু জানতে হবে যে এদের দেহে
বংশগতীয় বস্তু হিসাবে কি অবস্থান করে? এদের দেহে বংশগতীয় বস্তু হিসাবে কি থাকবে? ডিএনএ থাকবে, ঠিক আছে? তবে এদের ডিএনএটা সূত্রাকার হবে না, কেমন ডিএনএ থাকবে? বৃত্তাকার ডিএনএ থাকবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে এদের ডিএনএটা কেমন? বৃত্তাকার। এবং আমরা তো সাধারণভাবে জানি ডিএনএটা দেখতে ঠিক এরকম হয়, এরকম, তাই তো? কিন্তু এই কোষের ডিএনএটা কিন্তু এরকম হয় না, মাথায় রাখবা। এই আদি কোষের ডিএনএটা দেখতে বৃত্তাকার এবং এর কোনো প্রান্ত নেই, অর্থাৎ এরা কেমন? প্রান্তহীন, ঠিক আছে? তাহলে আদি কোষের ডিএনএটা দেখতে হচ্ছে বৃত্তাকার এবং এতে কোনো প্রান্ত থাকে না। এবং এই ডিএনএটা সাইটোপ্লাজমের যে জায়গায় ছড়ানো থাকে ওই অঞ্চলকে বলা হয় থাকে, তাহলে ডিএনএ যে অঞ্চলে থাকে, যে অঞ্চলে থাকে ওই অঞ্চলকে বলা হয় থাকে নিউক্লিওয়েড, নিউক্লিওয়েড। এটা কিন্তু পরীক্ষায় মাঝে সাঝে আসে এমসিকিউতে, যে আদি কোষের ক্ষেত্রে যে জায়গায় নিউক্লিয়াসটা অবস্থান করে, সরি নিউক্লিয়াস না, ডিএনএটা অবস্থান করে তাকে আমরা কি নামে ডাকি? কি নামে ডাকবো? নিউক্লিওয়েড নামে ডাকবো। এখন তোমাকে জানতে হবে যে প্রকৃতিতে কি কি আদিকোষী জীব আছে। মনে রাখবা প্রকৃতিতে মাত্র 3টা আদিকোষী জীব আছে। একটার নাম মাইকোপ্লাজমা, যেটা অলরেডি তোমরা জেনে আসছো যে পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম কোষ। একটার নাম মাইকোপ্লাজমা, ঠিক আছে? 2 নম্বরটার নাম হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি, যেটাকে আমরা বিজিএ বলি। ব্লু গ্রিন অ্যালগি মানে নীলাভ সবুজ শৈবাল। এবং আরেকটা আছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। তাহলে এই 3টা জীব বাদে বাকি যা দেখবা সবই কিন্তু প্রকৃতকোষী। তাহলে এই 3জনই হচ্ছে আদিকোষী। কে কে আছে? মাইকোপ্লাজমা, ব্লু গ্রিন অ্যালগি এবং ব্যাকটেরিয়া, এরাই শুধুমাত্র আদিকোষী। বাকি যা পাবা সবকিছুই কিন্তু কি? প্রকৃতকোষী। বুঝতে পারছো? এখন আসি হচ্ছে এই আদিকোষ যদি বোঝা হয়ে থাকে তাহলে এখন আসি প্রকৃত কোষের ভিতরে। দেখো প্রকৃত কোষের ভিতরে সেম জিনিস কিন্তু একই রকম, কিন্তু জাস্ট বিপরীত থাকবে। দেখো আমরা না যদি না মুছি তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে প্রকৃত কোষই আসলে কি? 2 নম্বরটার নাম প্রকৃত কোষ। এই প্রকৃত কোষকে আমরা বলি ইউক্যারিওটিক, ইউক্যারিওটিক। ইউ মানে হচ্ছে প্রকৃত, সবসময় মাথায় রাখবা ইউ মানে প্রকৃত। তাহলে প্রকৃত কোষী জীবদেহকে আমরা বলবো ইউক্যারিওটিক সেল। এই প্রকৃত কোষের ক্ষেত্রে সুগঠিত নিউক্লিয়াস সহ অন্য সব অঙ্গাণু কিন্তু উপস্থিত থাকবে, ঠিক আছে? তাহলে অন্যান্য যা অঙ্গাণু থাকবে সবই কিন্তু কি থাকবে? উপস্থিত থাকবে। ক্লিয়ার? 2 নম্বরে আসি রাইবোজোম। এতে রাইবোজোম তো আছেই, তবে এদের রাইবোজোমটা 70S এর পরিবর্তে কত S থাকবে? 80S রাইবোজোম থাকবে, ঠিক আছে? এরপর আসি কোষ বিভাজন। এদের ক্ষেত্রে যেমন দ্বিবিভাজন হয়েছিল, এই যে সমস্ত প্রকৃত কোষী আছে তাদের দেহে কিন্তু এই দ্বিবিভাজন হবে না। কি কি হবে? মাইটোসিস এবং মিয়োসিস হবে। যেহেতু এদের নিউক্লিয়াস আছে তাই এদের মাইটোসিস হবে, আবার কি? মিয়োসিস হবে। তাই এদের কোষ বিভাজনটা কোন প্রকৃতির হয়? মাইটোসিস এবং মিয়োসিস। 3 নম্বরে আসি। এদের ক্ষেত্রে আমরা পড়ছিলাম যে আদিকোষে অবাত শ্বসন ঘটে, কিন্তু প্রকৃত কোষে যে শ্বসনটা ঘটে তাকে বলা হয় থাকে সবাত শ্বসন। বুঝতে পারছো? এরপর আসি এদের নিউক্লিয়াস সহ ডিএনএ অবস্থিত, তাই না? ডিএনএ থাকে। এদের ডিএনএটা আমরা পড়ছিলাম বৃত্তাকার এই আদিকোষের ক্ষেত্রে, কিন্তু প্রকৃত কোষের ডিএনএটা মনে রাখবা সূত্রাকার, ঠিক আছে? এবং আমরা পড়ছিলাম আদিকোষে কোনো ডিএনএ তে প্রান্ত থাকে না, এবং প্রকৃত কোষের ক্ষেত্রে এর ডিএনএটা কয় প্রান্ত বিশিষ্ট? 2 প্রান্ত বিশিষ্ট। এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? তাইলে দেখো এরপরে লাস্ট যেটা থেকে যাচ্ছে যে এর ডিএনএ যে অঞ্চলে অবস্থান করে তাকে বলা হয় নিউক্লিয়য়েড। আর আমরা মনে রাখবো প্রকৃত কোষের যে জায়গায় ডিএনএ অবস্থান করে ওই জায়গাটাকে বলা হয় থাকে ক্রোমোজোম, ঠিক আছে? তাহলে ডিএনএ কোথায় থাকে? ক্রোমোজোমে অবস্থান করে। লাস্ট দেখো আছে যে আমার আদি কোষে যে মাইকোপ্লাজমা, বিজিএ, ব্যাকটেরিয়া, এই তিনটা বাদে বাকি যতগুলো কোষ পাওয়া, বাকি যত কোষ আছে সব কোষই কিন্তু কি? প্রকৃত কোষী। অর্থাৎ শৈবাল, ছত্রাক থেকে শুরু করে একদম উন্নত প্রজাতির উদ্ভিদ বা প্রাণী সবাই হচ্ছে কি? এই প্রকৃত কোষীর উদাহরণ। তোমার কিন্তু পরীক্ষার খাতায় প্রশ্নপত্রে আসতে পারে আদিকোষী এবং প্রকৃতকোষী জীবদের ভিতরে কি লেখো? পার্থক্য, কম্পেয়ার লেখো, ঠিক আছে? তোমাকে সব টেনে সুন্দর করে এভাবে তোমার প্রত্যেকটা পার্থক্য কিন্তু লিখতে হবে, এটা মাথায় রাখবা। তাহলে আমরা নিউক্লিয়াস সংগঠনের উপর ভিত্তি করে কোষ কত প্রকার এটা জানলাম। এখন আমরা জানবো যে আমাদের কোষক দেহের উপর ভিত্তি করে কোষ কত প্রকার। কিসের উপর ভিত্তি করে? কোষক দেহ, অর্থাৎ ওই কোষটা কোন দেহে আছে। বা তুমি আরো এক প্রকারে বলতে পারো যে ক্লোরোপ্লাস্ট এবং কোষ প্রাচীর, কোষ গহ্বরের উপর ভিত্তি করে কোষ কত প্রকার, ঠিক আছে? কোষ প্রাচীর, কোষ গহ্বর এবং ক্লোরোপ্লাস্টের উপর ভিত্তি করে কোষকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যে সমস্ত কোষে কোষ প্রাচীর, ক্লোরোপ্লাস্ট এবং এই কোষ গহ্বরগুলো থাকে ওই সমস্ত কোষকে বলা হয় থাকে
উদ্ভিদ কোষ, এবং যাদের দেহে ওই কোষ প্রাচীর ক্লোরোপ্লাস্ট থাকে না তাদেরকে বলা হয় থাকে প্রাণী কোষ। আমরা ওইভাবে না পড়ে পরবর্তী পোষক দেহ অনুসারে, পোষক দেহ অনুযায়ী, তাহলে পোষক দেহ অনুযায়ী কোষকে আমরা ভাগ করতে পারি দুই প্রকারে। এক প্রকারের কোষকে বলা হয় থাকে উদ্ভিদ কোষ। এটা সবাই বুঝতেই পারতেছো যে উদ্ভিদের দেহে যে কোষগুলো থাকবে তাকে বলবা উদ্ভিদ কোষ। এখন এই উদ্ভিদ কোষের কিছু অনন্য বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যের কারণে এই কোষটাকে আমরা উদ্ভিদ কোষ বলি। তার প্রথম বৈশিষ্ট্যটার নাম হচ্ছে এর কোষ প্রাচীর বিদ্যমান। কোষ প্রাচীর বিদ্যমান। মনে রাখবা উদ্ভিদ কোষে কিন্তু কোষ প্রাচীর একটা অনন্য বৈশিষ্ট্য, অন্য কোনো কোষে কিন্তু এই কোষ প্রাচীর পাওয়া যায় না। ভাইরাস, ব্যাকটেরিয়া ব্যতীত অন্য কারোর ছাড়া, উদ্ভিদ কোষ ছাড়া ব্যাকটেরিয়া আর বাকি কারো কিন্তু কোষ প্রাচীর পাওয়া যায় না। তাহলে কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য। দুই নম্বর বৈশিষ্ট্যটার নাম হচ্ছে কোষ গহ্বর। ঠিক আছে, মেডিকেল ভর্তি পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে, এবং গত বছর একটা এসেছিল। নিচের কোনটা উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য নয়? এর কোষ গহ্বরটা কেমন থাকবে? বড় থাকবে। ঠিক আছে, তাহলে এই উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা কেমন? বড় থাকবে। তাহলে কোষ প্রাচীর আছে, কোষ গহ্বরটা বড়। তিন নম্বরটা আছে এই উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকবে, বা তুমি যদি এক কথায় বলতে চাও তাহলে প্লাস্টিড থাকবে। প্রাণী কোষে কিন্তু কোনো প্লাস্টিড থাকে না। যেহেতু উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে, তাই এরা কি করতে পারে? খাদ্যকে তৈরি করতে পারে, অর্থাৎ এরা স্বভোজী। ঠিক আছে, তাহলে উদ্ভিদ কোষ সমূহ ম্যাক্সিমাম সময় কি স্বভোজী, এবং এরা যত খাদ্য তৈরি করে এদের নিজেদের কাজে লাগানোর পরে কিছু খাদ্যকে এরা কি করতে পারে? খাদ্য হিসাবে সঞ্চয় করে রাখতে পারে। এদের দেহে ওই সঞ্চিত খাদ্যের নাম শ্বেতসার বা শর্করা। মনে রাখবা উদ্ভিদ দেহে সঞ্চিত খাদ্যের নাম হচ্ছে শ্বেতসার বা শর্করা। ঠিক আছে, তাহলে উদ্ভিদ দেহে সঞ্চিত খাদ্যের নাম শ্বেতসার বা শর্করা। এত কিছু তো আমরা পড়লাম সব পজিটিভ বস্তু, তাই না? উদ্ভিদের দেহে একটা জিনিস নাই, এটা মনে রাখতে হবে। উদ্ভিদ দেহে নিচের কোনটা নাই? মনে রাখবা উদ্ভিদের দেহে কিন্তু কোনো সেন্ট্রিওল নাই। ঠিক আছে, তাহলে সবকিছু ছিল, শুধুমাত্র কি নাই? সেন্ট্রিওলটা নাই। এটা হচ্ছে উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। এখন আসি প্রাণী কোষ আমরা কাকে বলবো। দেখো প্রাণী কোষের সাথে কম্পেয়ার করে লেখা যায় যে প্রাণী কোষে কোষ প্রাচীর থাকবে না, এটা তো আমরা বুঝতে পারতেছি যে এখানে কোষ প্রাচীর নাই, তাহলে কোষ প্রাচীর নেই। কোষ গহ্বর কি থাকবে? না, কোষ গহ্বর নাই। প্লাস্টিড কি থাকবে? না, প্লাস্টিডও নাই। তাহলে কোষ প্রাচীর, কোষ গহ্বর, প্লাস্টিড কোনটাই কিন্তু উপস্থিত থাকবে না। তাইলে ভাইয়া থাকবে কি উপস্থিত? থাকবে হচ্ছে সেন্ট্রিওলটা উপস্থিত থাকবে, অর্থাৎ উদ্ভিদ কোষে যেটা উপস্থিত ছিল না, প্রাণী কোষে সেই সেন্ট্রিওলটা উপস্থিত থাকবে। এবং উদ্ভিদ কোষে যেমন কি ছিল স্বভোজী, প্রাণী কোষরা কিন্তু কেউ স্বভোজী না, অর্থাৎ এরা খাদ্যের জন্য পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উদ্ভিদের উপরে নির্ভরশীল। এবং উদ্ভিদরা যেমন তার অতিরিক্ত খাদ্যটাকে কি করছিল? কি হিসাবে সঞ্চিত করছিল? শ্বেতসার হিসাবে। আমাদের ক্ষেত্রে এই সঞ্চিত খাদ্যটা কি নামে পরিচিত? গ্লাইকোজেন বা চর্বি নামে পরিচিত। ঠিক আছে, তাহলে প্রাণীর দেহে সঞ্চিত খাদ্যের নাম কি? প্রাণীর দেহে সঞ্চিত খাদ্যের নাম গ্লাইকোজেন। এটা তো মাথায় রাখবে, গ্লাইকোজেন বা চর্বি। ঠিক আছে, যাই হোক আজকে তোমাদের আমি কোষ ঝিল্লি পর্যন্ত পড়ানোর কথা ছিল, কিন্তু যেহেতু অনেক ডিটেইলসে আলোচনা করতেছি, সেহেতু আমরা একটা চ্যাপ্টারকে মিনিমাম 4 দিন বা 5 দিন এই প্যাটার্নে আমরা ভিডিওটা আপলোড করব। ঠিক আছে, অনলাইনে যদি আমি ভিডিওটা নিতাম তাহলে দেখা গেল যে তোমাদের অনেক টাইম নষ্ট হতো। এজন্য আমি চাচ্ছি যে ভিডিওটা রেকর্ডিং করার মাধ্যমে যদি আমি ভিডিওটা আপলোড করি, তাহলে দেখবা এই ভিডিওটা তুমি ডাউনলোড করে নিয়ে যে কোনো একটা অবসর সময়ে তুমি ভিডিওটা দেখতে